মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? এখানে 4টে অপশন আছে, রবি, ঝিলাম, চেনাব নাকি সিন্ধু। সঠিক হতে হবে মহেঞ্জোদারো আছে সিন্ধু নদীতে। এবার এক্সট্রা কিছু পয়েন্ট জেনে রাখো মহেঞ্জোদারো থেকে, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা না আসলে এখান থেকে গ্যারান্টি আসবে। সিন্ধু নদী ভারতীয় উপমহাদেশের ইন্দো গাঙ্গীয় সমতলের অন্যতম একটা প্রধান নদী। এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে আরব সাগরে পতিত হয়েছে। মানস সরোবরের কাছে এটা তিব্বতীয় মালভূমিতে উৎপন্ন লাভ করার পর ভারতের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে গিলগিট হয়ে বালুচিস্তানের দিকে প্রবাহিত হয়। তারপর কিছুটা দক্ষিণমুখী প্রবাহিত হয়ে সমগ্র পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার পর অবশেষে সেটা সিন্ধু অঞ্চলের একটা বন্দর আছে করাচির কাছে, সেই বন্দরের কাছে আরব সাগরে গিয়ে মিশছে। এটা হচ্ছে পুরো সিন্ধু নদীর উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত তার গতিপথ। মহেঞ্জোদারো সম্পর্কে যদি বলি তাহলে 1922 সালে একজন ভারতের প্রত্নতাত্ত্বিক জারিপ বিভাগের একজন কর্মকর্তা যার নাম ডি.আর. ব্যানার্জি অর্থাৎ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন 1922 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো 1980 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত হয়েছিল। এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে মহেঞ্জোদারো কবে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত হয়েছিল, 1980 সালে। মহেঞ্জোদারো প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, ক্রিট, তারপরে নরওয়ে এইসব জায়গার সাথে কিন্তু সভ্যতার সমসাময়িক ছিল। আর সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মৃত মানুষের স্তূপ। কোন ধারাতে স্বাধীনতার অধিকারকে নিশ্চিত করা হয়েছে? ধারা 11, 21, 19 নাকি 15? তো স্বাধীনতার সম্পর্কে অনুচ্ছেদ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 19, কারণ এখানে বাক ও মত প্রকাশের একটা স্বাধীনতার ভারতের সংসদে অনুচ্ছেদ 19 নম্বর। এর অধীনে একটি মৌলিক অধিকার আছে। স্বাধীনতা সম্পর্কিত 6টি অধিকার আছে, শুধুমাত্র বাক আর মত প্রকাশের এটা নয়, আরো 6টা আছে। যেটা হচ্ছে তোমার বাক বা বক্তৃতা, সমাবেশ অর্থাৎ তুমি অন্য কোনো জায়গাতে অনেক মানুষ নিয়ে সমাবেশ হতে পারো, সভা বা সংঘ, তুমি ইচ্ছা করলেই কয়েকটা মানুষ নিয়ে সেখানে একটা সংঘ গঠিত করতে পারো। আন্দোলন, বাসস্থান, পেশা অর্থাৎ তুমি যে কোনো স্থানে, ভারতের যে কোনো স্থানে তুমি নিজের বাসস্থান তৈরি করতে পারো এবং তুমি ভারতে বসবাস করার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি যে কোনো পেশা তুমি গ্রহণ করতে পারো। অতিরিক্ত তথ্য হিসাবে জেনে রাখো যে ভারতীয় সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ আইন নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার জন্য সংসদের সাথে সম্পর্কিত, অর্থাৎ 11 নম্বর যে অনুচ্ছেদটা আছে সেটা নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত। অনুচ্ছেদ 21 যেটা করে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না। এই অধিকার নাগরিক এবং অনাগরিক এই উভয়ের জন্যই কিন্তু উপলব্ধ। আর 15 নম্বর অনুচ্ছেদে বলছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, তারপর জন্মস্থান প্রভৃতির ভিত্তিতে কাউকে বৈষম্যের সাথে সম্পর্কিত, অর্থাৎ কাউকে যাতে এই কটা জিনিসের ভিত্তিতে অর্থাৎ জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান এইসবের ভিত্তিতে যেন কোনো বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা। এই অর্থ এই যে এই সবগুলির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্রের বৈষম্য উচিত নয়। পরে দেখো যে নিচের কোনটি ভারতের প্রথম কাগজবিহীন বাজেট? তো 1 ফেব্রুয়ারি 2021-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথম কাগজবিহীন বাজেট পেশ করেন। ভারতে চলমান যখন কোভিড-19 মহামারীর কারণে এটি করা হয়েছিল। কেন্দ্রীয় বাজেট 2021 ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া ফ্ল্যাগশিপে প্রোগ্রামের প্রচারের জন্য প্রথমবারের মতো একটি ডিজিটাল ফরম্যাটে উপস্থাপন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় বাজেটকে ভারতের সংবিধানের 112 নম্বর ধারাতে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে উল্লেখ করা হয়েছে। এখানে বাজেট কথাটি কোনো উল্লেখ করা হয়নি। ভারতের যে সংবিধান আছে সেখানে 112 নম্বর ধারাতে এটাকে ফাইন্যান্সিয়াল ইয়ার বা বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে বলা হয়েছে। এটি ভারতীয় প্রজাতন্ত্রের একটি বার্ষিক বাজেট। সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে এটি উপস্থাপন করে যাতে এপ্রিলের নতুন আর্থিক বছর শুরুর আগে এটি বাস্তবায়িত করা যেতে পারে। 2016 সালের পর্যন্ত এটি ফেব্রুয়ারির শেষ কার্যদিবসে অর্থমন্ত্রী সংসদে উপস্থাপন করেছিলেন। এটা অর্থমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক বিভাগের বাজেট বিভাগ হলো বাজেট তৈরির একটি নোডাল সংস্থা। পরবর্তী দেখো যে কালীবঙ্গান যে স্থানটা আছে সেটা সিন্ধু উপত্যকার স্থান। এটা কোথায় রয়েছে? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? তো এই কালীবঙ্গন নামক যে স্থানটা আছে সেটা রয়েছে আমাদের রাজস্থানে। আরও দেখো যে বিভিন্ন যে সিন্ধু স্থানগুলো রয়েছে, লোথাল আছে গুজরাটে। এখানে লোথালে কি ইম্পর্টেন্ট? ডবল দাফন অর্থাৎ যে একসাথে দাফন করার প্রমাণ এখানে আছে। তার সাথে সাথে ধানের তুষের অংশবিশেষ
এবং একটি ঘোড়ার পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে এখানে। তারপর ডকইয়ার্ড, যেটা আমরা বলি যে লোথাল হচ্ছে একটা পোর্ট বন্দর, বন্দর সিটি হচ্ছে লোথাল। এটি জাহাজের একটা পোড়ামাটির মডেলও কিন্তু এখানে মিলেছে। তারপর যদি দেখি কালীবঙ্গান, কালীবঙ্গান রাজস্থান, এখানে ক্ষয়প্রাপ্ত জমির প্রমাণ মিলে। তারপরে ফুরোর প্রমাণ, 7টি অগ্নিবেদীর, এটা ইম্পর্টেন্ট, 7টি অগ্নিদেবীর বেদি মিলে। তারপরে হচ্ছে চাষ করা বা কর্ষিত জমি বা লাঙল দিয়ে চাষ করা জমি কিন্তু এই কালীবঙ্গানে দেখতে পাওয়া গেছে। তারপর দেখো সুরকোটা দাব, যেটা আছে গুজরাটে, এখানে কি পাওয়া গেছে? ঘোড়ার হাড়, ডিম্বাকৃতি কবর, পাত্র সমাধি, তারপর পুঁথি তৈরির দোকান, এই সুরকোটাটা পাওয়া গেছে। যদি বলি আলমগীরপুর, যেটা আছে উত্তরপ্রদেশে, এখানে তৈরি পাওয়া গেছে যে মৃৎপাত্র, উদ্ভিদের জীবাশ্ম, পশুর হাড়, তামার সরঞ্জাম, এগুলো কিন্তু পাওয়া গেছে এখানে। আর ধোলাভিরা যদি দেখি গুজরাটে আছে, এখানে পাওয়া গেছে হচ্ছে একটা বিশেষ জল ব্যবস্থাপনা সিস্টেম, যেটা এই স্থানটাকে 3টি ভাগে ভাগ করেছে। এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট এটার। পরে দেখো যে টার্সিয়ারি সেক্টরের অপর নাম কি? সেবা খাত, প্রাথমিক খাত, উৎপাদন খাত নাকি সরকারি খাত? তো টার্সিয়ারি ক্ষেত্রে যদি আমরা বলি টার্সিয়ারি, তাহলে সেটা হয়ে যাবে সেবা খাত, কারণ প্রথমটা হয়ে যায় হচ্ছে প্রাথমিক, যেটা বলি সেটা হয় প্রাইমারি, আর দ্বিতীয় যেটা হয় সেটা হয় সেকেন্ডারি, আর তৃতীয়টা টার্সারি, চতুর্থটা কোয়াটার্নারি। এরকমভাবে খাতগুলোকে বলা হয়, অর্থনৈতিক যে ক্রিয়াকলাপগুলি আছে সেগুলো। দেখো যেখানে অর্থনৈতিক সেক্টরগুলি হলো বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা অর্থনৈতিক কার্যকলাপের একটি গ্রুপ, অর্থাৎ কোন কাজটা কিসের উপর আছে তো কোন শ্রেণীতে পড়ছে সেটাকে একটা ভাগ করা হয়েছে এই যে অর্থনৈতিক বিভাগগুলো আছে সেগুলি। এটি প্রথমে প্রাথমিক, তারপর মাধ্যমিক, তারপর তৃতীয় বিভাগ শ্রেণীভাগ করা যেতে পারে। চতুর্থটা এখানে বলা হয়নি, চতুর্থটাও আছে, পঞ্চমও আছে। কাজের মাধ্যমে ভাগ করা হয়, কোনটা কোন শ্রেণীর কাজের মধ্যে পড়ে সেটা। যদি এখানে দেখো যে প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় খাতের বিভিন্ন উৎপাদন কার্যক্রম অর্থনৈতিক মধ্যে প্রচুর পরিমাণে পণ্য ও পরিষেবা উৎপাদন করা যেতে পারে। গুরুত্বপূর্ণ দিক যদি দেখি এখানে, তাহলে এটা একটা খুচরো বিক্রয়, বিনোদন এবং আর্থিক সংস্থাগুলির মতো পরিষেবা সরবরাহ করে থাকে। এই আমাদের 3 নম্বর বা 3 নম্বর বা সেবামূলক যেটা অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে সেটা। প্রাথমিক খাত প্রাথমিক পণ্য আরোহণ করে এবং ফসল সংগ্রহের সাথে সম্পর্কিত। শুধুমাত্র ফসল না, যে কোনো জিনিস ডাইরেক্ট সংগ্রহ করার সাথেই যুক্ত হলে সেটা প্রথম অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হয়ে যাবে। প্রাথমিক খাতের মধ্যে পড়ছে কৃষি খাত, দুগ্ধ খাত, মাছ ধরা, তারপরে বনায়ন তৈরি করা, এইসবগুলো। প্রাথমিক খাতকে কৃষি ও সংশ্লিষ্ট খাত বলা হয়ে থাকে। আর সেকেন্ডারি অর্থাৎ দ্বিতীয় যে সেক্টরটা আছে সেটাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর বলা হয়। কারণ কি, এই প্রাথমিক স্তরে যেসব জিনিসগুলো আমরা ডাইরেক্ট একদম বন থেকে বলো, জমি থেকে বলো, যেগুলো আমরা আরোহণ করছি একদম, ঠিক আছে, অর্থাৎ কৃষির সঙ্গে যুক্ত যেটা প্রাথমিক, সেই সব উৎপাদিত জিনিসগুলোকে যখন আমরা তারও একটু বিভিন্ন প্রক্রিয়ায় কলকারখানায় সেটাকে বহুগুণ বাড়িয়ে আমরা ম্যানুফ্যাকচারিং করছি সেটাকে নতুনভাবে, তাই এটাকে বলা হচ্ছে দ্বিতীয় সেক্টরকে ম্যানুফ্যাকচারিং সেক্টর বলা হয়ে থাকে। এখানে দেখো যে নিম্নলিখিত জোরগুলি বিবেচনা করো। একদিকে পর্বত দেওয়া আছে আর সেই পর্বতটা কোন জায়গাতে আছে সেটা দেওয়া আছে। স্যাডেল পিক উত্তর আন্দামান, মাউন্ট ডিভালো মধ্য আন্দামান, তারপরে মাউন্ট কব কার নিকোবর, মাউন্ট থুইলার গ্রেট নিকোবর। 4টে পর্বতের নাম দেওয়া আছে, 4টে স্থানের নাম দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই 4টের মধ্যে কত জোড়া মিলছে, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া নাকি 4 জোড়া? তো এটা সঠিক হতে হবে 3 জোড়া মিলছে এটার মধ্যে। কারণ দেখো স্যাডেল পিক যেটা বললাম, সেই স্যাডেল পিক আছে হচ্ছে উত্তর আন্দামানে। স্যাডেল পিক আছে উত্তর আন্দামানে। এটি আন্দামান এবং নিকোবরের, শুধু আন্দামান না, আন্দামান তার সাথে সাথে নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 738 মিটার। তারপরে মাউন্ট ডিভালো আছে মধ্য আন্দামানে। এটি আন্দামান ও নিকোবরের 3য় সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে মাউন্ট কব, দেখো মাউন্ট কব আছে দক্ষিণ আন্দামানে অবস্থিত, এটি আন্দামান ও নিকোবরের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে মাউন্ট থুইলার, এই মাউন্ট থুইলার আছে গ্রেট নিকোবরে অবস্থিত, এটি আন্দামান ও নিকোবরের 2য় সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন যে কার্বন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা কি? কার্বন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা কি? ব্যাকটেরিয়ার ভূমিকা হলো যে জৈব যৌগের ভাঙন, অর্থাৎ কার্বন চক্রে ব্যাকটেরিয়া জৈব যৌগের ভাঙন ঘটায়। কিভাবে সেটা দেখো, যে কার্বন চক্র সেই প্রক্রিয়াটিকে বর্ণনা করে যেখানে কার্বনের পরমাণু ক্রমাগত বায়ুমণ্ডল থেকে পৃথিবীতে ভ্রমণ করে এবং তারপর আবার বায়ুমণ্ডলে ফিরে যায়। অর্থাৎ কার্বনের পরমাণু পৃথিবীর বায়ুমণ্ডল থেকে পৃথিবীতে আসে, আবার পৃথিবী থেকে বায়ুমণ্ডলে ফিরে যায়। এই যে কার্বন চক্র, অর্থাৎ কার্বনের চক্রাকারে যে আবর্তন, সেটাই হচ্ছে কার্বন চক্র। পৃথিবীতে বেশিরভাগ কার্বন শিলা এবং পলিতে সঞ্চিত হয়, বাকিগুলি সমুদ্রে, বায়ুমণ্ডল এবং জীবন্ত প্রাণীতে অবস্থিত থাকে। জীবের মৃত্যু হলে আগ্নেয়গিরির উৎপাত ঘটলে অগ্নি স্ফুলিঙ্গ হয়,
তারপর জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে অন্যান্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন বায়ুমণ্ডলে ফিরে আসে। ব্যাকটেরিয়ার ভূমিকা পৃথিবীর জীবন্ত অবস্থাকে টিকিয়ে রাখে। ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর দেহ পচন ধরায়, যা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইডের অপর্যাপ্ত পরিমাণ পূরণ করে থাকে। সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড বা বাইকার্বনেট মাটির উদ্ভিদ, ব্যাকটেরিয়া এবং শৈবাল যৌগ রূপান্তরিত করে, আর সালোক সংশ্লেষ দ্বারা উৎপন্ন জৈব অণুগুলি খাদ্য শৃঙ্খলে স্থানান্তরিত হয়, যেখানে সেলুলার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস রূপে নির্গত হয়ে থাকে। পরের প্রশ্ন যে গুণোত্তর সূত্র কে প্রদান করেন? গুণোত্তর সূত্র প্রদান করেন হচ্ছে জন ডাল্টন। যদি দুটি মৌল একের অধিক যৌগ গঠনে একত্রিত হতে পারে, তবে একটি মৌলের ভর যেটি অন্য মৌলের স্থির ভরের সাথে মিশে যায় তা সংক্ষিপ্ত পূর্ণ সংখ্যার অনুপাতে থাকে। এটা হচ্ছে গুণোত্তরের সূত্র, এটা দিয়েছেন জন ডাল্টন। যে সাদা আলোর কোন রংটি কাঁচের প্রিজম দ্বারা সব থেকে কম বিচ্যুত হয়? এখানে 4টে রং দেওয়া আছে, সবুজ, লাল, বেগুনি নাকি কমলা। তো সঠিক উত্তর হচ্ছে লাল। লাল রঙের বিচ্যুতি সব থেকে কম হয়। কারণ কি দেখো, যখন দৃশ্যমান আলো ডান দিক থেকে একটি কাঁচের প্রিজমে প্রবেশ করে তখন এটি পরিশ্রুত হয় এবং দৃশ্যমান রঙের একটি বিন্যাসে বিভক্ত হয়ে যায়। নিজস্ব নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বা রং বিশিষ্ট আলোর প্রতিটি রশ্মি কাঁচ দ্বারা বিভিন্ন মাত্রায় ধীর গতিতে হয়ে যায়। যেহেতু বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে ছোট হয় এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয়, তার ফলস্বরূপ কি হয় যে বেগুনি আলো সব থেকে বেশি বাঁকা হয় আর লাল আলো সব থেকে কম বাঁকা হয়। কারণ কম বাঁকা হয় বলে সে বেশি দূর যেতে পারে, আর বেগুনি আলো অনেক বেশি বাঁকা হয় বলে অল্প স্থান যেতে পারে। এটা মনে রাখলে তোমাদের এটা মনে থাকবে। সাদা আলোর তার স্বতন্ত্র রঙে এই যে পৃথকীকরণে বিভিন্ন রঙে ভেঙে যাচ্ছে, এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। পরের প্রশ্ন যে হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? গুপ্ত, চালুক্য, মৌর্য নাকি পৌষ্যভূতি? তো হর্ষবর্ধন পৌষ্যভূতি বংশের রাজা ছিলেন বা অন্তর্ভুক্ত ছিলেন। এই পৌষ্যভূতি বংশটি 5ম বা 6ষ্ঠ শতাব্দীর শুরুর দিকে নরবর্ধন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রভাকর, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলা যায় না। প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলতে হয় তাহলে প্রভাকর বর্মন, যে হর্ষবর্ধনের পিতা ছিলেন, তাকেই ধরা হয়। রাজবংশের একটা ভালো রকম বিকাশ ঘটে, তার জন্য একে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করে থাকেন। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ নামে পরিচিত ছিলেন বা তাকে এই নামে ডাকা হতো। কারণ কি? কারণ আমরা যদি দেখি উত্তর ভারতের বেশিরভাগ স্থানই কিন্তু এই হর্ষবর্ধনের দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। এমন কোনো জায়গা বাকি ছিল না যেটা হর্ষবর্ধন অধিগ্রহণ করেনি, তাই একে সকলোত্তর পথনাথ বলা হতো। তিনি মগধ জয় করেছিলেন। তিনি কনৌজ তার রাজধানী স্থাপন করেছিলেন। তার সাম্রাজ্য পাঞ্জাব থেকে উড়িষ্যা পর্যন্ত এবং হিমালয় থেকে নর্মদা নদীর তীর পর্যন্ত। তাহলে বুঝতে পারছো, পাঞ্জাব থেকে উড়িষ্যা পর্যন্ত, তাহলে উত্তর ভারতের পূর্ব থেকে পশ্চিম, এবং হিমালয় থেকে যদি আমরা বলি নর্মদা, তাহলে উত্তর থেকে দক্ষিণ, তাহলে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব দিকটাই উত্তর ভারতের তার আন্ডারে ছিল। বাণভট্ট রচিত হর্ষচরিতে হর্ষের সময়কালে ভালোভাবে নথিভুক্ত করা হয়েছে। হর্ষচরিত কার রচিত? বাণভট্টের। চীনা পণ্ডিত হিউয়েন সাং এই হর্ষবর্ধনের সময়তেই ভারতবর্ষে এসেছিলেন। 631 খ্রিস্টাব্দে হর্ষের দরবারে যান এবং 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর সাথে তার সাম্রাজ্যের যে অবসান ঘটে। হর্ষবর্ধন নিজে 3টি সংস্কৃত নাটক লিখেছিলেন, যেগুলোর মধ্যে হচ্ছে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। এই 3টি নাটক কিন্তু লিখেছেন হর্ষবর্ধন নিজে। কি কি? নাগানন্দ, রত্নাবলী, আর একটা হচ্ছে প্রিয়দর্শিকা। খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো যে ভাওয়াই কোথাকার ঐতিহ্যবাহী একটা নৃত্য? বিহার, মহারাষ্ট্র, পাঞ্জাব নাকি রাজস্থান? তো ভাওয়াই হচ্ছে একটা রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য। কারণ ভাওয়াই অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালিত হওয়া একটি নৃত্য, যেটি সাপুড়ে উপজাতির একটি উত্তেজনাপূর্ণ পাত্র ভারসাম্যের নৃত্য। এটি একজনের মাথায় অনেক নিবন্ধ এবং উপাদানের ভারসাম্য বজায় রেখেও নাচ করা যায় ঘোড়ার শিল্প প্রদর্শন করার মাধ্যমে। অন্যান্য লোকনৃত্যগুলো দেখো কি কি? যে ধিমসা যে নৃত্যটা সেটা দেখা যায় অন্ধ্রপ্রদেশে, গিদ্দা পারোইন যেটা দেখা যায় হিমাচল প্রদেশে, ভাওয়াই দেখা যায় রাজস্থানে, আর ফাগ যে নৃত্যটা সেটা দেখা যায় হরিয়ানাতে। দেখো আরেকটা কোশ্চেন এর ধরনেরই, যে কালবেলিয়া নৃত্য সাধারণত ভারতের কোন
নিচের রাজ্যে পরিবেশিত হয়ে থাকে? তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থান নাকি আসাম? এই কালবেলিয়া রাজ্যটাও কিন্তু রাজস্থানেই দেখা যায়। এটাও একটা সর্পনৃত্য বলা হয়। কালবেলিয়া উপজাতির লোকেরা, বিশেষ সর্প বিশেষজ্ঞ যারা, তারা এই নৃত্যটা পরিবেশন করে থাকে। তারা সাপ ধরে সাপের বিষ বিক্রি করত। এই অনন্য কাজটি তাদের নাচ এবং সংস্কৃতিকে বিশেষভাবে প্রভাবিত করেছে। বিশ্বব্যাপী এই বিখ্যাত 2010 সালে থেকে ইউনেস্কো কর্তৃক এটা স্বীকৃত হয়েছে। প্রধান যন্ত্রটিকে বলা হয় পুঙ্গি বা বিন, যা একটি বাদ্যযন্ত্রের পাইপের মতো দেখতে হয়। অন্যান্য যন্ত্র যেমন থাকে তার সাথে ড্রাম থাকে, খঞ্জনি থাকে, আরও অনেক কিছু ব্যবহার করে থাকে এই নৃত্য পরিবেশন করার সময়। মহিলারা সাধারণত নর্তকী হন এবং নাচতে নাচতে তারা সাপের মতো অঙ্গিভঙ্গি করে দেখান। তাদের পোশাক একটা বিশেষ ধরনের থাকে, একটা শীর্ষ এবং একটি দীর্ঘ স্কার্ট থাকে। পশ্চিমবঙ্গ ভারতের নিম্নলিখিত খাদ্যগুলির শস্যগুলির মধ্যে কোনটি সবথেকে বৃহত্তম উৎপাদক? ধান, ডাল, ভুট্টা নাকি বাজরা? তো পশ্চিমবঙ্গ অবশ্যই ধান উৎপাদকের বৃহত্তম রাজ্য। পশ্চিমবঙ্গ হলো ধান উৎপাদনের বৃহত্তম একটা উৎপাদক রাজ্য। পশ্চিমবঙ্গ প্রতি বছর 3 ঋতু জুড়ে 15 থেকে 16 মিলিয়ন টন ধান উৎপাদন করে থাকে। তার মধ্যে আউশ রয়েছে, আমন রয়েছে এবং বোরো রয়েছে। খারিফ ধানের মধ্যে আউশ আর আমন ফলন হয় মোট উৎপাদনের প্রায় 70%। বোরো ধান সাধারণত খাল বা সেচ সুবিধার উপর নির্ভর করে নিচু জমিতে চাষ করা হয়ে থাকে। আর সরকারি অনুমান অনুসারে পশ্চিমবঙ্গের ধান চাষের অধীনে 5.8 হেক্টর মিলিয়ন জমি রয়েছে, যেটাতে সম্পূর্ণ ধান চাষ করা হয়। এটি সেচযুক্ত এবং বৃষ্টি নির্ভর উভয় অঞ্চলকে আচ্ছাদিত করে থাকে। গড় উৎপাদনশীলতা হলো 2.6 টন পার হেক্টরে। একটু জেনে রাখো যে ধান চাষের জন্য আবশ্যক কিছু শর্ত আছে, যেগুলো ধান চাষের জন্য তাপমাত্রা একটু উচ্চ আর্দ্রতা হয়, যেমন 22 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। বৃষ্টিপাত প্রায় 150 থেকে 300 সেন্টিমিটারের মধ্যে লাগবে। মাটির ধরন, মাটি যদি গভীর মৃত্তিকাযুক্ত হয় এবং দোআঁশ মাটি হয় তাহলে খুবই উপকারী। আর শীর্ষ ধান উৎপাদক রাজ্যগুলি যদি দেখো তাহলে পশ্চিমবঙ্গ রয়েছে প্রথমে, তারপরে পাঞ্জাব, তারপর উত্তরপ্রদেশ, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপরে বিহার। পশ্চিমবঙ্গের কোন আইকনিক সরীসৃপ বাসস্থানের ক্ষতির কারণে গুরুতরভাবে বিপন্ন? দেখো, ফেস মাস্ক কচ্ছপ, ভারতীয় দাঁড়ার সাপ, ঘড়িয়াল নাকি ভারতীয় কোবরা? তাই এদের মধ্যে বিপন্ন হচ্ছে তোমার ঘড়িয়াল। ঘড়িয়াল, যাকে কখনো কখনো গ্যাভিয়ালও বলা হয়, এইটা হলো এক ধরনের কুমির বা তাদের স্বতন্ত্র লম্বা পাতলা স্নাউট দ্বারা চেনা যায়। কুমিরের মতোই দেখতে। তারা সরীসৃপের গোষ্ঠীর অন্তর্গত, যা কুমির এবং অ্যালিগেটর কেমান নিয়ে গঠিত। 2025 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রবয় সুবিয়ন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি সাধারণত বিদেশি কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রী হন। যেমন 2024 সালে ছিলেন এমানুয়েল ম্যাক্রো, যিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন। ভারতের প্রজাতন্ত্রের প্রথম অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ, যিনি কিনা 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় তিনি প্রধান অতিথি হিসাবে এসেছিলেন। এবার যে এসেছে প্রবয় সুবিয়ন্ত, তিনিও কিন্তু এই ইন্দোনেশিয়ারই আমাদের রাষ্ট্রপতি। প্রতি বছর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়ে থাকে? 5ই জুন, 27শে সেপ্টেম্বর, 22শে এপ্রিল নাকি 8ই মার্চ? তো 27শে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। কারণ তোমরা এইভাবে অপশান এলিমিনেট করতে পারবে। দেখো, 5ই জুন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস, 8ই মার্চ রয়েছে ওয়ার্ল্ড ওম্যান ডে বা বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস, এবং বিশ্ব জল দিবস রয়েছে 21শে এপ্রিল। তাহলে 27শে সেপ্টেম্বর পড়ে থাকলে এভাবে কিন্তু তোমরা অপশান এলিমিনেট করেও করতে পারো। এটা খুব একটা ভালো মেথড যদি তোমরা জানো। দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন বা বিশ্ব পরিবেশ দিবস আছে 5ই জুন, বিশ্ব জল দিবস 22শে মার্চ, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল এবং আর্থ ডে বা ধরিত্রী দিবস 22শে এপ্রিল। পরবর্তী দেখো যে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 9ই ডিসেম্বর 1946 সাল। ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ 1946 থেকে 1950 পর্যন্ত, এবং গণপরিষদের শেষ অধিবেশনটা হয়েছিল 26শে নভেম্বর 1949। গণপরিষদের মোট সদস্য ছিল 389 জন, পরে সেটা হয়েছিল 299 জন যখন ভাগ হয়ে গেল তখন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচন হয় 11 ডিসেম্বর 1946
খ্রিস্টাব্দে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার আগে অস্থায়ী সভাপতি ছিলেন, এটা স্থায়ী, অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে সচিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, যে ভারতের প্রথম আন্ডারসি টানেল কোন রাজ্যে তৈরি করা হচ্ছে? মহারাষ্ট্রতে। দেখো, মুম্বাই কোস্টাল রোড আন্ডারসি টানেল মহারাষ্ট্র আরব সাগরের নিচে 2024 সালে এটা উদ্বোধন করা হয়। কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো আন্ডারসি টানেল পশ্চিমবঙ্গ হুগলি নদীতে, এটা 2024 সাল করা হয়। এবং মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন আন্ডারসি সেকশন গুজরাট মহারাষ্ট্র থানে ক্রিকের নিচ দিয়ে। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 15-তে। অনুচ্ছেদ নম্বর 15-তে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার বর্ণ, জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না। এই কয়েকটা জিনিসের ভিত্তিতে কোনো নাগরিককে বা কোনো ব্যক্তিকে কোনো হোটেল, কোনো রেস্তোরাঁ বা অন্য কোনো প্রসিদ্ধ স্থানে প্রবেশে বাধা দেওয়া যেতে পারে না। অর্থাৎ এই 15 নম্বর আর্টিকেল এটাই বলে যে কোনো ব্যক্তিকে আমাদের ভারতীয় রাষ্ট্র জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গর ভিত্তিতে কখনো কোনো কিছু থেকে আলাদা করবে না। এক্সট্রা কিছু জেনে রাখো, অনুচ্ছেদ 14 আইনের চোখে সবাই সমান, অর্থাৎ আইনের সমানতা। এবং 16 নম্বর অনুচ্ছেদ দেখব যে সরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত ব্যক্তি সমান সুযোগ পাবে। 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে অস্পৃশ্যতা দূরীকরণ, অর্থাৎ কাউকে স্পর্শ করা যাবে না, এরকম কোনো থাকবে না। এবং অনুচ্ছেদ 18-তে বলা হয়েছে যে উপাধি নিষিদ্ধ, অর্থাৎ কেউ কোনো ইচ্ছে মতো মন চাইলেই কোনো উপাধি গ্রহণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেটা ভারত সরকার দেয়। ভারত সরকার অনেক উপাধি প্রদান করে থাকে, সেগুলো বাদে কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। এবং অনুচ্ছেদ 19-এ বলা হয় মৌলিক স্বাধীনতা, যেখানে বাক স্বাধীনতা সহ আরও অন্যান্য যেসব 6 প্রকারের স্বাধীনতার কথা আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম, সেই সমস্ত মৌলিক স্বাধীনতা তোমরা এই 19 নম্বর অনুচ্ছেদে পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো যে প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন কোন ব্যক্তি বা কে? দেখো, এটার জন্য হয়ে যাবে প্রীতি মাস্কে, কিন্তু যদি ওয়ার্ল্ডের হতো তাহলে হতো এই ব্যক্তি, এই ছঞ্জিন অ্যামঙ্গো না কি নাম, এই ব্যক্তি হতো যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে হতো তাহলে। আর ভারতের ক্ষেত্রে বলা হয়ে যাবে প্রীতি মাস্কে। দেখো এখানে যে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা হিসাবে এভারেস্ট জয় করেছিলেন 1948 খ্রিস্টাব্দে। প্রথম ভারতীয় মহিলা হিসাবে যদি বলে থাকে তাহলে হয়ে যাবে বাচেন্দ্রী পাল। অরুণিমা সিনহা, যে কিনা প্রথম কোন অঙ্গচ্ছেদ মহিলা বা প্রতিবন্ধী মহিলা হিসাবে এভারেস্ট জয় করেছিলেন 1913 সালে। আর প্রথম দৃষ্টিহীন ভারতীয় মহিলা হিসাবে এভারেস্ট জয় করলেন এই প্রীতি মাস্কে, কিন্তু 2019-এ আগে করেছেন এই ব্যক্তি। তারপর সন্তোষ যাদব দুবার এভারেস্ট জয়ী প্রথম মহিলা। পরের প্রশ্ন, তৃতীয়বারের জন্য ভারতের পাখি গণনার তালিকার শীর্ষ স্থান দখল করেছেন কোন রাজ্য? এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গই তৃতীয়বারের জন্য পাখি যে আদমশুমারি হয় পাখির, সেখানে শীর্ষস্থান অধিকার করেছে। পরের প্রশ্ন দেখো যে অপারেশন সিঁদুর এর নাম দিয়েছেন কে? ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী নাকি রাজীব গান্ধী? তো অবশ্যই আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। অপারেশন ব্লু স্টার ইন্দিরা গান্ধী দিয়েছিলেন 1948 খ্রিস্টাব্দে, যেটা হয়েছিল সেটা। অপারেশন বিজয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী কার্গিল 1999 খ্রিস্টাব্দে। আর অপারেশন মেঘদূত দিয়েছিলেন রাজীব গান্ধী সিয়াচেন অভিযানের সময় 1984 খ্রিস্টাব্দে। আর অপারেশন ক্যাকটাস দিয়েছিলেন রাজীব গান্ধী মালদ্বীপ যখন আমরা অভিযান চালাই 1988 সালে তখন। আর সার্জিক্যাল স্ট্রাইক যেটা 2016 সালে হয়েছিল সেটা দিয়েছিল নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন দেখো যে উদ্ভিদের নমনীয়তা কোন কলার জন্য হয়, অর্থাৎ উদ্ভিদের নমনীয়তার জন্য কোন কলা দায়ী? স্কেলেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা নাকি ফ্লোয়েম? তো এই নমনীয়তার জন্য মনে রাখবে কোলেনকাইমা। কোলেনকাইমা দায়ী হচ্ছে নমনীয়তার জন্য। এই কোলেনকাইমা থাকে বলেই কিন্তু উদ্ভিদ ঝড় এলো এরকমভাবে দুমড়ে যায় তবুও ভেঙে যায় না। এবার দেখো এক্সট্রা কিছু জিনিস, যে প্যারেনকাইমা কলা, এই প্যারেনকাইমা কলার মধ্যে উদ্ভিদ তার নিজস্ব জিনিস যেসব খাবারগুলো থাকে সেগুলোকে স্টোরেজ করে রাখে এবং ফটোসিনথেসিস এই প্যারেনকাইমার মধ্যে করে থাকে। আর ফ্লোরেনকাইমা শক্তি এবং সাপোর্ট হিসাবে থাকে, এটা ফ্লোরেন না ক্লোরেনকাইমা হবে।
ক্লোরেন কাইমা মৃত কোষ, এটার জন্যই কিন্তু এই যে উদ্ভিদ থাকে সেই উদ্ভিদটা ওয়াটারপ্রুফ হয়ে যায়, অর্থাৎ জলে পড়ে গেলেও সেটা ভাঙে না। যেমন নারকেলের খোসা দেখেছো, যে নারকেলের ওপরের অংশটা, খোসাটা, বা উদ্ভিদের যেসব আমরা দেখি যে অর্জুন গাছের ছাল যেগুলো বলো, বা বাবলা গাছের ছাল যেগুলো হয়, যেগুলো ওপরকার যে সব থেকে শক্ত যেটা হয় মৃত কোষ, সেটাই কিন্তু হচ্ছে এই ক্লোরেন কাইমা, যেটা কি করে শক্তি প্রদান করে, তার সাথে সাথে উদ্ভিদকে ওয়াটারপ্রুফ বানায়, জল থেকে ডুবতে দেয় না জলের মধ্যে। আর প্যারেন কাইমা খাবার বা ফুড স্টোরেজ করে থাকে, আর কোলেন কাইমা যে সে হচ্ছে নমনীয়তা প্রদান করে থাকে। এই তিনটে জিনিস তোমাদেরকে মনে রাখতেই হবে, কোলেন কাইমা, প্যারেন কাইমা আর স্ক্লেরেন কাইমা। আর ফ্লোয়েমে হচ্ছে, আর এটা মনে রাখবে ফ্লোয়েম আর জাইলেম দিয়ে মনে রাখবে জল পরিবহন করে থাকে, আর ফ্লোয়েম থেকে মনে রাখবে যে খাদ্য পরিবহন করে। জাইলেম থেকে জল অর্থাৎ জাইলেম নিচ থেকে উপর থেকে যায়। উদ্ভিদের যদি আমরা এটা ধরি কাণ্ড, তাহলে জাইলেম কিন্তু এই মাটি থেকে জল নিয়ে যেয়ে জাইলেম এই উপরে পাতা পর্যন্ত নিয়ে যায়, এটা হচ্ছে জাইলেম। আর উপর থেকে পাতায় যে খাদ্যগুলো তৈরি হয় সেগুলোকে এইভাবে নিচের দিকে নিয়ে আসে, সেটা হচ্ছে ফ্লোয়েম। মনে থাকবে, জাইলেম জল বহন করে আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে, এটা কিন্তু মনে রাখতেই হবে। দেখো, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? সত্যেন্দ্রনাথ টেগর, দাদাভাই নৌরোজি, রাজা রামমোহন রায় নাকি স্বামী বিবেকানন্দ? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিলেন প্রথম ব্যক্তি যে কিনা কোনো ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য মনোনীত হয়েছিলেন। এছাড়াও ভারতের প্রথম কয়েকজন ব্যক্তি দেখো, যে ভারতের প্রথম ICS অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863, ভারতের প্রথম ব্যারিস্টার CN যোশী 1867, প্রথম ভারতীয় মহিলা MP ব্রিটিশদের হয়ে শোভানা কুমারী 1933, দাদাভাই নৌরোজি ব্রিটিশ MP 1982 লিবারেল পার্টির তরফ থেকে। পরের প্রশ্ন দেখো, প্রশমিত মাটির pH এর মান কত? প্রশমিত মাটির pH এর মান হবে সবসময় 7.0। পরের প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? এখানে 4 জন ব্যক্তির নাম দেওয়া আছে। তো ভারতের রেল লাইন প্রথম ব্যবস্থা চালু করেছিলেন ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে। একেই কিন্তু ভারতের রেলপথের পথিকৃৎ বলা হয়। এর সাথে সাথে এক্সট্রা কিছু জেনে রাখো, যে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন 1829 খ্রিস্টাব্দে। এর সাথে আমাদের ভারতীয় ব্যক্তি ছিলেন হচ্ছে, যার নাম আমরা যুক্ত দেখতে পাই, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করার সাথে বিশেষভাবে যুক্ত একজন ব্যক্তি। লর্ড রিপন যদি দেখি আমরা, লোকাল সেলফ গভর্নমেন্ট 1882 খ্রিস্টাব্দ। লর্ড কার্জন যদি দেখি, বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দ। ওয়েলিংটন যদি দেখি তাহলে সাবসিডিয়ারি অ্যালায়েন্স। আর হার্জিন যদি দেখি তাহলে দিল্লির রাজধানী স্থানান্তর, যেটা আমাদের কলকাতায় ছিল সেটাকে দিল্লিতে স্থানান্তর করেছিল 1911 খ্রিস্টাব্দে। বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মেরি কুরি। পদার্থবিজ্ঞানে পেয়েছিলেন 1903 খ্রিস্টাব্দে এবং রসায়ন বিজ্ঞানে পেয়েছিলেন 1911 খ্রিস্টাব্দে। এই বিজ্ঞানের দুটি শাখা, একটা পদার্থবিদ্যা আর একটা হচ্ছে রসায়নবিদ্যা, এই দুটি শাখাতেই কিন্তু তিনি নোবেল পুরস্কার জিতেছেন। পদ্ধতি দ্বারা তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয়? অর্থাৎ কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে, এই পদ্ধতিকে কি বলা হয়? ঘনীভবন নাকি বাষ্পীভবন নাকি হিমায়ন নাকি ঊর্ধ্বপাতন? তো এটার জন্য সঠিক উত্তর হচ্ছে বাষ্পীভবন। কারণ দেখো, ঘনীভবন কি হবে, যে বাষ্প থেকে তরল হবে। ঘনীভবন হলে সেটা বাষ্প থেকে তরল হবে। হিমায়ন যদি দেখি তাহলে তরল থেকে কঠিন হয়ে যাবে একদম ডাইরেক্ট। ঊর্ধ্বপাতন যদি দেখি তাহলে একদম সরাসরি কঠিন থেকে একদম বাষ্পতে পরিণত হয়ে যাবে, যেমন আমরা কর্পূরের ক্ষেত্রে দেখে থাকি। সেটা যদি আমরা ঘনীভবন দেখে থাকি, বৃষ্টিপাত সৃষ্টির যে প্রক্রিয়া সেখানে দেখে থাকি। হিমায়ন আমরা জলের বরফ জমা দেখতে পারি। গলন যদি দেখি তাহলে কঠিন থেকে তরল, এটাও কিন্তু বরফের জল গলা, এটাও দেখতে পারি। আর স্ফুটন তরল থেকে বাষ্প, ফুটন্ত তাপমাত্রাতে কিন্তু এটা দেখা যায়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1969 সাল থেকে। কারণ দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল সেটা 1951 থেকে 1956 পর্যন্ত, এই 5 বছর 1951 থেকে 1956 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছরের জন্য হয়েছিল, যেটার উদ্দেশ্য ছিল হচ্ছে কৃষিকে আরো উন্নত করা ছিল এটার প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় যেটা ছিল সেটা 56 থেকে 61, এটাও 5 বছর, 56 থেকে 61, এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। এটার মুখ্য ফোকাস ছিল হচ্ছে শিল্প, অর্থাৎ শিল্প বলে না, ভারী শিল্পতে ভারতকে আত্মনির্ভর করা ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। আর তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা হচ্ছে 1961 থেকে 1966, এটাও 5 বছরের একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। কিন্তু 1966 থেকে 1969, 1966 থেকে
69, এই 3 বছর মাঝে একটা গ্যাপ দেখা যায়, এই 3 বছরের মাঝে একটা গ্যাপ দেখা যায় যাকে রোলিং প্ল্যান বলা হয়। আর এই 3 বছর গ্যাপ দিয়ে 66 থেকে 3 বছর গ্যাপ দিয়েই কিন্তু 1969 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। 1969 থেকে 1974 পর্যন্ত। আর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় 1974 থেকে 1969, যার স্লোগান ছিল গর্বি হটাও। আর ষষ্ঠটা হচ্ছে 1980 থেকে 1985, অর্থনৈতিক উদারীকরণ, এটা ছিল ষষ্ঠ। জলাভূমি অঞ্চলে গঠিত মাটিকে কি বলা হয়? বগ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে অর্গানিক স্টেট বলা হয়? সিকিমকে অর্গানিক স্টেট বলা হয়। ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। যদি দেখি রণথম্বর আছে রাজস্থানে, যেটা হচ্ছে 1411 বর্গ কিলোমিটার। বান্ধবগড় মধ্যপ্রদেশে 1536 বর্গ কিলোমিটার। সিমলিপাল যদি দেখি, সিমলিপাল আছে ওড়িশাতে 2750 বর্গ কিলোমিটার। পেঞ্চ যেটা আছে মহারাষ্ট্রতে বা মধ্যপ্রদেশে, দু জায়গাতেই আছে পেঞ্চ, 758 বর্গ কিলোমিটার। এবং কানহা যে ন্যাশনাল পার্ক আছে কানহা, সেটাও মধ্যপ্রদেশে আছে, 940 বর্গ কিলোমিটার। কোন সংস্থাটি আন্তর্জাতিক আর্থিক মুদ্রা লেনদেনের সাথে যুক্ত? ওয়ার্ল্ড ব্যাংক, IMF নাকি WTO নাকি ABD? যে আন্তর্জাতিক আর্থিক মুদ্রা লেনদেনের সাথে সম্পর্ক হচ্ছে IMF। মাটির প্রধান পুষ্টিমৌল কোনটা? মাটির প্রধান পুষ্টিমৌলের মধ্যে নাম মনে রাখবে N, P আর K। নাইট্রোজেন, ফসফরাস আর কে হচ্ছে পটাশিয়াম। তাহলে এর মধ্যে কোনটা আছে? ফসফরাস আছে। তো মাটির প্রধান পুষ্টিমৌলের মধ্যে একটা হয়ে যাবে ফসফরাস, এটাতে হয়ে গেল নাইট্রোজেন, পিতে হয়ে গেল ফসফরাস, এই তিনটে হলো মাটির প্রধান পুষ্টিমৌল।